একটা দানাও যেন অবশিষ্ট না থাকে। এটাই তোমার শাস্তি? বড় মানুষের মতো কথা বলবে কিন্তু খাবে ছোট বাচ্চাদের মতো? তা তো হবে না। খাবারের প্লেটের দিকে লক্ষ্য করতে শুকনো ঠোক গিল মেহের। ঠোঁট জোড়া সুকুঞ্চিত করে মিনমিন কণ্ঠে বলে উঠল। এত খাবার কি করে খাবো? সমুদ্র মেহেরের কথা জবাব দেওয়ার প্রয়োজন বোধ করল না। ব্যান্ডেজকৃত ডান হাত টেবিলের উপর রেখে বাঁ হাতের সাহায্যে চামিচ দিয়ে খাবার মুখে দেবার প্রয়াস চালালো। সমুদ্রের অবস্থা পর্যবেক্ষণ করে মেহের নিজ অজান্তেই বলে উঠল। আমি খাইয়ে দিই। মেহেরের কথার প্রত্যুত্তরে ইগোর সহিত বলে উঠল। না, লাগবে না। আমি কোনো পুচকির হাতে খাবো না। সমাজে আমার একটা রেপুটেশন রয়েছে। সমুদ্রের কথা নিশ্চুপ হয়ে রইল মেহের। মুহূর্তে সমুদ্র তির্যক চাহিনী নিক্ষেপ করলো মেহেরের মুখশ্রীতে। অতঃপর ফিসফিস করেই বলে উঠল। না খেলে বড় হবে কি করে? তোমাকে যে খুব শীঘ্রই বড় হতে হবে। তুমি কি বুঝো না, কেউ তোমার বড় হবার অপেক্ষায় চাতক পাখির ন্যায় বসে রয়েছে। সেই যে তোমার বড় হবার অপেক্ষায় প্রতিক্ষণ ছটফট করে মরে যাচ্ছে। সমুদ্রের বলা বাক্যগুলো কর্ণপাত হতেই মেহেরের অন্তরে ঝড়ো হাওয়া বইতে আরম্ভ করেছে। এই নাতিশীতোষ পরিবেশও থরথর করে কাঁপছে সে। খুব অস্বস্তি বোধ হচ্ছে তার। সমুদ্রের কণ্ঠস্বরে যে অসহায়ত্ব ফুটে উঠেছে। ঘড়ির কাটাতে ছুঁই ছুঁই 3টা। প্রাইভেট টিচারের সামনে মাথা নিচু করে বসে রয়েছে মেহের। সমুদ্র একই রুমে ব্যালকনিতে বসে প্রকৃতি বিলাস করতে ব্যস্ত। অবশ্য প্রকৃতি বিলাসের সঙ্গে সঙ্গে কারোর সাথে কথাও বলছে। এক কথায় মেহেরের উপর তার কোনো লক্ষ্য নেই। শিক্ষক মেহেরকে কিভাবে পড়াচ্ছে তা তার নিকট অজানা। লোকটা কিছুক্ষণ পূর্বে মেডিকেলে প্রথম পর্যায়ে সমাপ্তি ঘটিয়ে বর্তমানে ইন্টার্নি করছে। সমুদ্রের সঙ্গে লোকটার ভীষণ ভালো সম্পর্ক। বেশ মার্জিতভাবে পরিপাটি হয়ে টিচারের মুখোমুখি বসে রয়েছে সমুদ্র। ওনা যেন এলোমেলো না হয় তাই আলপিন দিয়ে বেঁধে নিয়েছে। খানিক সময় অতিবাহিত হয়েছে, কিন্তু টিচার এবং স্টুডেন্টের কারো মুখে কোনো কথা নেই। লোকটা বারংবার আর চোখে মেহেরকে পর্যবেক্ষণ করছে। হঠাৎ নীরবতা ভেঙে লোকটাই বলে উঠল। আমি সাফাত। তোমার নাম কি? মেহের শিক্ষকের জবাবে নিম্ন কণ্ঠে বলল। মেহের। বাহ, সুন্দর নাম তো। নাও এবার এট ফার্স্ট বায়োলজি বই বের করো, বিকজ আমার ফেভারিট সাবজেক্ট এটা। আমি তোমাকে শুধুমাত্র সায়েন্সের সাবজেক্টগুলো পড়াবো। সমুদ্র স্যার আপাতত শুধুমাত্র সায়েন্সের সাবজেক্টগুলো পড়াতে বলেছে। আজ থেকে আমরা মন দিয়ে পড়ালেখা করব। লেট হয়ে যাচ্ছে, বই বের করো। শিক্ষকের কথায় মেহের মাথা নাড়িয়ে সম্মতি জানাল। অতঃপর পড়তে আরম্ভ করলো। প্রায় মিনিট 10 ধরে রাফুকে কল দিচ্ছে যারা। তার আজ জানতেই হবে বর্ষণের সম্বন্ধে। এতদিন বর্ষণের সম্বন্ধে জানতে চায়নি সে, কিন্তু আজ তার ভীষণ ভয় হচ্ছে। তার বর্ষণ তার সঙ্গে বিশ্বাসঘাতকতা কেন করলো তা আজ তার জানতেই হবে। ইয়াদ ইসরাত বেগমের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখে, কিন্তু বরাবর যারাকে উপেক্ষা করে। সবকিছু মিলিয়ে যারার মস্তিষ্কে বিপাক পরিস্থিতি। মানসিকভাবে ভেঙে পড়েছে সে। আজ সে বর্ষণের ব্যাপারে ইনফরমেশন নেবে। বর্ষণের দেওয়া কিছু স্মৃতি বাসা থেকে নিয়ে এসেছিল সে। বর্তমানে সেগুলো বিছানার উপর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। রহস্য উন্মোচন করতে বারংবার রাফুকে কল দিচ্ছে, কিন্তু রাফু ফোন ধরছে না। অবশেষে এক পর্যায়ে রাফুকে আর কল করলো না। সিদ্ধান্ত নিল বর্ষণের নাম্বারেই কল করবে। আজ সে পুরনো সব হিসাব নিকেশ করবে। আজ বর্ষণের সব প্রশ্নের উত্তর দিতে হবে। আজ সে দুঃখ প্রকাশ করবে ধরনের বুকে। পরিশেষে কম্পনময় আঙ্গুলের স্পর্শে বর্ষণের নম্বরে কল দিল সে। তার হাত পা প্রচন্ড কাঁপছে। বক্ষপিঞ্জর হৃদয়ে স্পন্দন তড়িৎ বেগে ছুটছে। তার মনে হচ্ছে একটু পরে নিঃশ্বাস আটকে মারা যাবে। অবশেষে কানের নিকটবর্তী ফোন নিল। শুকনো ঢোক গিলে নিজেকে ঠিক করে দীর্ঘশ্বাস ত্যাগ করল। আশ্চর্যের বিষয় হচ্ছে রিং হওয়ার সঙ্গে সঙ্গে ফোনটা রিসিভ করলো কেউ। তৎক্ষণাৎ যারার ঠোঁট যুগল প্রসারিত করে অস্ফুট স্বরে কাঁপতে কাঁপতেই বলে উঠল। হ্যালো। ওপার হতে কারো কণ্ঠস্বরের আভাস পেল না যারা। তার হাত পা ব্যাপকভাবে কাঁপছে। শরীর শীতল হয়ে এসেছে। শরীর স্বাভাবিক রাখার প্রয়াসে উষ্ঠ জোড়া দাঁত দিয়ে কামড়ে ধরল সে, কিন্তু তাতেও কম্পন থামার নাম গন্ধ নেই। প্রায় সেকেন্ড 5 নীরবতা পালন করলো। ফোনের দুপাশে থাকা দুজন ব্যক্তি। এক পর্যায়ে যারা অনুভব করতে পারল তার বর্ষণের ত্যাগকৃত নিঃশ্বাস। দুজন মানবী নিঃশ্বাস ভারী হয়ে আসছে। হঠাৎ ফোনের ওপাশ থেকে ভারী কণ্ঠের উত্তর এলো। কেমন আছেন মিসেস রিয়াদ? প্রচন্ড ঝাঁঝালো কণ্ঠস্বর, যে কণ্ঠস্বর হতে নির্গত প্রতিটি বাক্য মিশে রয়েছে একরাশ ঘৃণা। যারার উপর প্রচন্ড ঘৃণা জমে রয়েছে ব্যক্তিটার হৃদয় কহিনে। বাক্যটা যারা কর্ণ করে পৌঁছানো মাত্রই
গাল ভাসিয়ে দুফোটা দুর্বোধ রসের চপচপ করে বিসর্জন হলো। সঙ্গে সঙ্গে ওপাশ হতে ফির বর্ষণ বলে উঠল। আপনি তো ভালোই আছেন, থাকবেন না কেন? আপনার পুরনো প্রেমিক যে আপনার কাছে ফিরে এসেছে। থার্ড ক্লাস গার্ল, লজ্জা করে না একসঙ্গে 3জন ছেলের জীবন নিয়ে খেলতে? তৃপ্ত প্রদেশ সহিত কথাগুলো অনর্গল বলল বর্ষণ। মূর্তি যারা অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল। বিশ্বাস হচ্ছে না বর্ষণের বলা কথাগুলো জীবনে তার বড্ড অভিপ্রায় ছিল একবার হলেও বর্ষণের কণ্ঠস্বর কর্ণপাত করা। আজ প্রায় 3 বছর অপেক্ষার পর প্রহর শেষ হলো। সে আজ প্রথমবারের মতো বর্ষণের কণ্ঠস্বর শুনতে পেল। এতে তো তার আনন্দিত হওয়ার কথা, কিন্তু সে আনন্দিত নয়, বরং বড্ড ব্যথিত। লোকটা যে তার সঙ্গে উপেক্ষাকৃত কণ্ঠে কথা বলছে, শুধু উপেক্ষা নয়, তার ওপর মিথ্যে অভিযোগ দিচ্ছে। যেখানে যারা নিজে অভিযোগ প্রদান করবে সেখানে তার উল্টো দৃশ্যমান হচ্ছে। যারা চাইলেও এর প্রতিবাদ করতে সক্ষম হচ্ছে না, তার গলা আটকে এসেছে। শত চেষ্টা করেও মুখশ্রী হতে একটি বাক্য নির্গত করতে পারছে না। শুধুমাত্র তার চোখের জল বাধাহীন অবাধ্য হয়ে গড়িয়ে পড়ছে। কয়েক মিনিটের মধ্যেই যারা চোখ যুগল জলে ভর্তি হয়ে উঠেছে, ঝাপসা হয়ে এসেছে তার দৃষ্টি শক্তি। অতঃপর বর্ষণ বলতে লাগলো, জানো যেবু, আমার না ঘৃণা হয় নিজের উপর। দুনিয়াতে কি মেয়ের অভাব ছিল? আল্লাহ কেন তোমার সঙ্গে আমার যোগাযোগ সৃষ্টি করলো? কেন তোমার মতো ছলনাময়ী নারীর প্রেমে পড়ালো? কেন আমার জীবনেও প্রেম কলঙ্কের গোটা গোটা দাগ তৈরি করলো? তুমি একজন বিশ্বাসঘাতক। জানো, আমার অন্তরালে বরংবার বলে তুমি একজন খুনি। খুনির তো শাস্তি পাওয়া উচিত, কিন্তু আমি কিভাবে তোমাকে শাস্তির ব্যবস্থা করব বলো তো? যেই মেয়ে আমার হৃদয়ের ধারালো ছুরি দিয়ে ক্ষত বিক্ষত করেছে, আমার হৃদয়ে পুরোটা জায়গা জুড়ে, তাকে আমি কি করে শাস্তি দেব? আমি যে নিরুপায়। এই ধরনের বুকে এমন কোনো বিচার নেই যে কিনা তার শাস্তির ব্যবস্থা করে দেবে। কেউ নেই। সবাই আমাকে মিথ্যাবাদী বলে, কেউ আমাকে বিশ্বাস করে না। কথাগুলো একেবারে বলেই জোরে জোরে নিঃশ্বাস ত্যাগ করল বর্ষণ। তার নিঃশ্বাসের পরিমাণ মাত্রার অধিক বৃদ্ধি পেয়েছে। খানিক স্তব্ধতা পালন করলো তারা। যারা চোখ বুঝে কান্না করছে অবিরাম, কথা বলার শক্তি পাচ্ছে না। বর্তমানে ভাগ প্রতিবন্ধী তালিকায় নাম লিখিয়েছে সে। অবশেষে ঠোঁটজোড়া প্রসারিত করে বর্ষণ ঘৃণা ভরা কণ্ঠে পুনরায় বলতে লাগলো, এই মেয়ে, কোনো কথা বলছো না কেন? তোমার কাছে আমার জবাব চাই। আমার প্রশ্নের উত্তর দাও। তুমি আমাকে ঠকিয়েছো, মেনে নিলাম। নিজের প্রেমিককে ধোকা দিয়েছো, তাও মেনে নিলাম। কিন্তু তাই বলে রিয়াদের ঘাড়ে চাপলে কেন? ও কি করেছিল? বেচারা তো নিরপরাধ। ওকে কেন বিয়ে করলে? কেন ওর সাজানো জীবনটাকে ধ্বংস করে দিলে? অ্যান্সার মি, হে স্টুপিড গার্ল, অ্যান্সার মি। আর সহ্য করতে পারল না যারা। তার উদ্দেশ্য ছিল সে হাজারো কৈফিয়ত চাইবে বর্ষণ নামক ব্যক্তিটির নিকট, কিন্তু এ বর্ষণ তো তাকেই বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করলো। তাহলে কি তার অতীতে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল? লহমায় যারার হাত থেকে মোবাইল ফোনটা থপাস করে আছড়ে পড়লো মেঝেতে। একেবারেই ফোন ধরার শক্তি হারিয়ে বসলো। মুহূর্তে দিশেহারা হয়ে মেঝেতে বসে পড়ল সে। পরিশেষে চোখ মেলে অনুভূতিহীন নির্বাক দৃষ্টিতে তাকিয়ে রইল মেঝেতে। ফুটফুটে অন্ধকার রুমের এক কোণে চেয়ারে হেলান দিয়ে বসে রয়েছে সোয়াব খান। চোখ জোড়া বন্ধ করে রেখেছেন তিনি। অসম্ভব হয়ে উঠেছে তার অন্তরাল। পুরনো অতীত যেন স্পষ্ট ভেসে উঠেছে তার চোখের পাতায়। মেয়েকে দেখার পর থেকেই তার রাতের নিদ্রা হারাম হয়ে গেছে। মেয়েকে দেখার পর থেকেই তার অন্তরের ভীষণ অদ্ভুত অনুভূতি জাগ্রত হয়েছে। অচেনা একটি মেয়ে, একটিবার দেখেই অদৃশ্য মায়ে আবদ্ধ হয়ে পড়েছে সে। তার মনে হচ্ছে আবার যদি মেয়েটাকে দেখতে পেত সে। তার আফসোস হচ্ছে বারবার, ইস, যদি মেয়েটার সঙ্গে সেদিন সে কথা বলতে পারত। কেন কর্ণপাত হলো না সেদিন মেয়েটির কণ্ঠস্বর? কেন সেদিন তোতা